অনেক বছর আগে পাহাড়ে ঘেরা এক অভিশপ্ত গ্রামের নাম ছিল কালো উপত্যকা। দিনের বেলায় গ্রামটি সাধারণ একটি পরিত্যক্ত গ্রামের মতোই লাগত, কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর সবকিছু বদলে যেত। গ্রামের প্রবেশপথে একটি ভাঙা কাঠের সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা ছিল, সূর্যাস্তের পর এখানে প্রবেশ নিষেধ। লোকজন বিশ্বাস করত এই উপত্যকার গভীরে ঘুমিয়ে আছে এক প্রাচীন অন্ধকার শক্তি। তার নাম আজরাক। বলা হতো আজরাক কোনো সাধারণ দানব নয়, সে ছিল অন্ধকারের রাজা। তার উচ্চতা প্রায় 12 ফুট, পুরো শরীর কালো পাথরের মতো শক্ত, চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো লাল। বিশাল দুটি ডানা মেলে দিলে পুরো আকাশ অন্ধকার হয়ে যেত। সে যখন হাঁটতে, ধাপ 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 মাটি কেঁপে উঠত। তার গর্জনে পাহাড়ের পাথর ভেঙে পড়ত। অনেকেই বলতো আজরাক মানুষকে হত্যা করে না, সে তাদের এমন এক অন্ধকার জগতে নিয়ে যায় যেখান থেকে কেউ আর কখনো ফিরে আসে না। বছরের পর বছর কেটে গেল। ধীরে ধীরে গল্পটি মানুষের কাছে কেবল একটি কিংবদন্তি হয়ে গেল। কিন্তু এক বর্ষার রাতে 5 জন অভিযাত্রী সিদ্ধান্ত নিল সত্যিটা খুঁজে বের করবে। দলের নেতা রাশেদ, তার সঙ্গে ছিল নিলয়, সাগর, মীরা এবং আরিফ। তাদের সবার কাছে ছিল ক্যামেরা, টর্চ আর পাহাড়ে চলার সরঞ্জাম। রাশেদ বলল, আজ যদি সত্যিই কিছু থাকে, আমরা সেটা পৃথিবীর সামনে তুলে ধরব। মীরা একটু ভয় পেয়ে বলল, আমার মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত। রাশেদ হেসে উত্তর দিল, ভূতের গল্পে বিশ্বাস করলে অভিযাত্রী হওয়া যায় না। তারা ধীরে ধীরে কালো উপত্যকার ভেতরে ঢুকে পড়ল। অদ্ভুত ব্যাপার, উপত্যকার ভেতরে ঢুকতেই ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত বন্ধ হয়ে গেল। বাতাসও যেন থেমে গেছে। চারদিকে শুধু ঘন কুয়াশা। কিছু দূর এগিয়ে তারা দেখতে পেল বহু বছরের পুরনো একটি ভাঙা গির্জা। দেয়ালের বেশিরভাগ অংশ ভেঙে পড়েছে, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল কালো দরজা। দরজার উপর অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা। মীরা বলল, এগুলো কোনো ভাষা নয়। আরিফ দরজার কাছে যেতেই হঠাৎ ক্যাচ! দরজাটি নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো বরফের মতো ঠান্ডা বাতাস। সাগর টর্চের আলো ভেতরে ফেলল। প্রথমে কিছুই দেখা গেল না। তারপর অন্ধকারের গভীরে দুটি লাল চোখ জ্বলে উঠল। সবাই স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। তারপর শোনা গেল থাপ থাপ থাপ। ভারী পায়ের শব্দ ক্রমশ কাছেচ্ছে। রাশেদের হাত থেকে ক্যামেরা কাঁপতে শুরু করল। নিলয় ফিসফিস করে বলল, ওটা মানুষ নয়। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো বিশাল এক ছায়া। বজ্রপাতের আলোয় সবাই স্পষ্ট দেখতে পেল সেই আজরাক। তার বিশাল শিং, রক্তলাল চোখ, মুখ ভর্তি ধারালো দাঁত, আর ডানার বিস্তার যেন পুরো গির্জাকে ঢেকে ফেলেছে। আজরাক ধীরে ধীরে মাথা নিচু করে তাদের দিকে তাকালো। তারপর ভয়ঙ্কর গর্জনে বলল, 200 বছর পর আবার কেউ আমার ঘুম ভাঙাতে এসেছে। তার কণ্ঠে পুরো গির্জা কেঁপে উঠল। ভয়ে সবাই দৌড়াতে শুরু করল, কিন্তু কয়েক কদম যেতেই বুঝতে পারল যে পথ দিয়ে তারা এসেছিল সেই পথ আর নেই। চারদিকে শুধু কুয়াশা, একই গাছ, একই পাথর, একই অন্ধকার।
হঠাৎ আরিফ চিৎকার করে উঠল। সবাই ফিরে তাকালো, কিন্তু আরিফ নেই। শুধু তার টর্চটা মাটিতে পড়ে আছে। টর্চের আলো ঘুরতে ঘুরতে একটি দেয়ালে পড়ল। সেখানে বড় বড় অক্ষরে রক্ত দিয়ে লেখা, এখান থেকে কেউ ফিরে যায় না। ঠিক তখনই রাশেদের কাঁধের ওপর গরম নিঃশ্বাস পড়ল। সে ধীরে ধীরে পেছনে তাকালো আর দেখল আজরাক ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। তার লাল চোখ দুটো অন্ধকার ভেদ করে রাশেদের মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে, আর তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠছে এক ভয়ঙ্কর হাসি। তার জ্বলন্ত লাল চোখ যেন রাশেদের আত্মার ভেতর পর্যন্ত তাকিয়ে আছে। রাশেদ ভয়ে জমে গেল। আজরাক ধীরে ধীরে তার বিশাল হাত বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে বজ্রপাত হল। বিকট শব্দে পুরো গির্জা কেঁপে উঠল। সেই সুযোগে রাশেদ মাটিতে ঝাঁপিয়ে পড়ে কোনো মতে আজরাকের হাত এড়িয়ে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে একটি ভাঙা ঘরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই সে দেখতে পেল একটি পুরনো কাঠের টেবিল, তার উপর ধুলো মাখা একটি ডায়েরি। রাশেদ কাঁপা হাতে ডায়েরিটি খুলল। প্রথম পাতায় লেখা, যদি তুমি এটা পড়ে থাকো তবে বুঝে নাও তুমি ইতিমধ্যেই আজরাকের শিকারে পরিণত হয়েছ। ডায়েরিটি লিখেছিলেন গ্রামের শেষ পুরোহিত। তিনি লিখেছিলেন, প্রায় ২০০ বছর আগে এই গ্রামে এক নিষ্ঠুর শাসক ছিল। ক্ষমতার লোভে সে অন্ধকার শক্তির উপাসনা শুরু করে। এক ভয়ঙ্কর রাতে সে নিষিদ্ধ আচার সম্পন্ন করে অন্ধকারের এক সত্তাকে এই পৃথিবীতে ডেকে আনে। সেই সত্তাই আজরাক। কিন্তু শাসক ভেবেছিল সে আজরাককে নিয়ন্ত্রণ করতে পারবে। সে ভুল ছিল। আজরাক প্রথমেই তাকেই হত্যা করে। তারপর এক রাতেই পুরো গ্রামের মানুষ অদৃশ্য হয়ে যায়। যারা পালানোর চেষ্টা করেছিল তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। পুরোহিত শেষ পর্যন্ত নিজের জীবন বাজি রেখে আজরাককে সেই কালো দরজার পেছনে বন্দী করেছিলেন। কিন্তু তিনি লিখে গিয়েছিলেন, যদি কোনোদিন কেউ আবার সেই দরজা খোলে, আজরাক ফিরে আসবে। রাশেদের হাত কাঁপতে শুরু করল। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো মীরার চিৎকার, রাশেদ বাঁচাও! রাশেদ দৌড়ে বাইরে বেরিয়ে এলো। দেখল মীরা মাটিতে পড়ে আছে। তার চারপাশে কালো ধোঁয়া ঘুরছে, আর সেই ধোঁয়ার মাঝখানে দাঁড়িয়ে আছে আজরাক। আজরাক গর্জন করে বলল, তোমরা আমার কারাগারের দরজা খুলেছে, এখন তোমাদের আত্মাই হবে আমার মুক্তির মূল্য। হঠাৎ চারদিকের কুয়াশা ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে শুরু করল। মাটি ফেটে আগুন বেরিয়ে এলো। ভাঙা গির্জার দেয়ালে অদ্ভুত প্রতীকগুলো জ্বলতে শুরু করল। ডায়েরির শেষ পাতাটি হঠাৎ বাতাসে উল্টে গেল। সেখানে লেখা ছিল, আজরাককে হত্যা করা যাবে না, কিন্তু তাকে আবার বন্দী করা সম্ভব। কালো দরজা বন্ধ করার আগে তার রক্ত আগুনে স্পর্শ করাতে হবে। রাশেদ সঙ্গে সঙ্গে পরিকল্পনা করল। সে নিলয়কে চিৎকার করে বলল, ওকে দরজার সামনে আনো। নিলয় ভয়ে কাঁপছিল, তবুও বন্ধুকে বাঁচানোর জন্য সে একটি জ্বলন্ত কাঠ আজরাকের দিকে ছুঁড়ে মারল। আজরাক প্রচণ্ড রেগে গেল। সে গর্জন করে নিলয়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখনই রাশেদ ভাঙা দেয়াল থেকে একটি ধারালো লোহার রড তুলে নিল। সব শক্তি দিয়ে সে রডটি আজরাকের হাতে আঘাত করল। প্রথমবারের মতো আজরাকের কালো শরীর থেকে গাঢ় লাল রক্ত ঝরে পড়ল।
সেই রক্ত আগুনে পড়তেই আগুন নীল রঙে জ্বলে উঠল। পুরো গির্জা কাঁপতে শুরু করল। কালো দরজাটি ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে এসে আজরাককে টেনে ধরল। আজরাক প্রচণ্ড শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। সে গর্জে উঠল, না, আমি আবার বন্দী হব না। রাশেদ আর মীরা মিলে শেষ শক্তি দিয়ে দরজাটি ঠেলে বন্ধ করতে লাগল। আজরাকের বিশাল ডানা দরজার ফাঁকে আটকে গেল। এক প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে বন্ধ হয়ে গেল। সবকিছু নিস্তব্ধ। বৃষ্টি থেমে গেল। কুয়াশা মিলিয়ে গেল। সূর্যের প্রথম আলো পাহাড়ের চূড়ায় পড়ল। রাশেদ, মীরা আর নিলয় কোনো মতে উপত্যকা থেকে বেরিয়ে এলো। কিন্তু আরিফ আর সাগর, তাদের আর কোনো খোঁজ পাওয়া গেল না। অনেক বছর পরে সরকার সেই উপত্যকার চারপাশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে কেউ আর সেখানে যায় না। তবু মাঝে মাঝে পাহাড়ে ঘুরতে যাওয়া মানুষ দাবি করে, গভীর রাতে যখন চারপাশ একেবারে নিস্তব্ধ থাকে, দূরে সেই পুরনো গির্জার দিক থেকে ভেসে আসে ধাপ ধাপ ধাপ। আর ঝড়ের রাতে বজ্রপাতের আলোয় কালো দরজার ফাঁক দিয়ে এখনো নাকি দুটি জ্বলন্ত লাল চোখ বাইরে তাকিয়ে থাকে। মনে হয় আজরাক এখনো অপেক্ষা করছে, কেউ আবার ভুল করে তার কারাগারের দরজা খুলে দেবে। সমাপ্ত।